গল্প দেওয়ানা আমার ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। তৃতীয় পর্ব। আমি স্তব্ধ ও অসহায় দৃষ্টিতে আবারও উনার দিকে তাকিয়ে কিছুটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় বলি, আপনি। সাথে সাথে উনি আমার আরও কাছে এসে বলে, চুপ। হৃদ মায়া দিকে আরও কিছুটা ঝুঁকে কানে কাছে ফিসফিস করে বলে উঠে, ভালোবাসো তাকে যাকে কন্ট্রোল করতে পারবে। যদি ভালোবাসা তোমাকে কন্ট্রোল করতে চাই তাহলে তাকে ধ্বংস করে দেয়া উচিত। বলে মায়ার দিকে তাকায় হৃদ। মায়া ভয়াত চেহারা দেখে নিচে দিকে তাকিয়ে স্মিত হেসে আবার মায়ার দিকে তাকায়, পরে পকেটে গুজানো হাতটা বের করে। মায়ার হাত স্লাইড করতে করতে ওপর তুলে মায়ার গাল স্পর্শ করে, যা মুহূর্তে মায়ার কেঁপে ওঠে, নিজের চোখ বন্ধ করে ফেলে আর নিজের লেহেঙ্গা দু স্লাইড খামচি ধরে। হৃদ মায়ার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে মায়ার কপালে আলতো করে নিজের হাত স্পর্শ করে। মায়া আবারও হৃদ স্পর্শে কেঁপে ওঠে। হৃদ এক হাত দিয়ে মায়ার কপালের টিকলিটা খুলে পাশে ফেলে দেয়। তারপর মুখে আসা চুলগুলো কানের পিছনে গুজিয়ে দিয়ে কানের দুল খুলতে লাগলো। এক এক করে কানের দুলগুলো খুলের পাশে ফেলে দেয়। পরে গলায় হাত দিতেই মায়া চমকে তাকায় হৃদ এদিকে, কিন্তু ভয় আর অস্থিরতায় কিছু বলতে পারে না। হৃদ শান্ত দৃষ্টিতে তার কাজ করে চলছে। সে মায়ার গলার হারটা বের করে আনার জন্য উঁচু করে পিছনে নিতেই মায়ার চুলের মধ্যে আটকে যায়। মায়া চোখ মুখ শক্ত করে রেখেও হালকা শব্দ আহহ বের হয়ে যায় মুখ থেকে। হৃদ থামে, কপাল কুঁচকে মায়ার দিকে তাকায়। তার এই শব্দটা মোটেও পছন্দ হয়নি, তাই সে সাথে সাথে হাড়টা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়। মায়া চুলে আবারও ব্যথা পায়, তাই হৃদকে নিয়ে কাছ থেকে সরানোর জন্য নিজের দুই দিয়ে হৃদে বুকে রেখে হালকা ধাক্কা দেয়। কিন্তু তার এই ধাক্কাটা কারো পছন্দ হলো না। হৃদ প্রচণ্ড রেগে একবার মায়ার হাতের দিকে তাকিয়ে সাথে সাথে হাত দুটো চেপে ধরে দেয়ালের সাথে, যার ফলে মায়ার কাচের চুড়িগুলো ঝনঝন শব্দ করে ছন্নছাড়া হয়ে ভেঙে নিচে পড়ে যায়। আর কিছু চুড়ি মায়া হাতের পূর্বে কাটা স্থানে ঢুকে রক্ত ঝরতে থাকে। মায়া আর না পেরে হু 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 শব্দ করে কান্না করে দেয় প্রচণ্ড ভয়। তখনই হৃদ প্রচণ্ড রেগে রি রি করতে করতে বলল, আমাকে ছুঁয়ার অধিকার আমি কাউকে দেয়নি, আর তুই আমার এখানটায় এভাবেই ছুঁয়ে দিলি। বুকে ইশারা করে এত বড় কলিজাতর যে আমাকে ছুঁয়ে দিলি। মায়া ভয় নিঃস্ব চুপ হয়ে হিচকি তুলে কান্না করতে লাগল। কি হচ্ছে তার সাথে কিছুই তার বোধগমন হচ্ছে না, আর হৃদি বা তার সাথে কেন এমন করছে তাও বুঝতে পারছে না, তাই চুপ করে আছে ভয়। তখনই আবারও শক্ত গলায় হৃদ বলে উঠে, মেরে দেয়, শেষ করে দেয়। আমার অবাধ্য হয়ে বেঁচে যাবি এত সোজা সব কিছু? আমার ইশারা ছাড়া আমার একটা কাগজও নড়েচড়ে না, সেখানে তুই অন্য রঙেরেঙ্গে গেলি। মায়ার গাল জোরে চেপে ধরে, একজন ভালোবাসে ড্রেস দিল আর তুই সেটা পরে ফেললি। তর বুক কাঁপল না? আমার কথা মনে পড়ল না একবারও? ভালোবাসা, ভালোবাসা ছে কি আছে এ ভালোবাসায় আমাকে বলতো? ভালোবাসা নাম করে নিজের চাহিদা মেটাতে চাস তুই, তাই না? ধিক্কার তর ভালোবাসা। হৃদ এক হাতে মায়ার চুল টেনে ধরে, অন্য হাতে মায়ার গাল জোরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে রাগে রি রি করতে করতে আবারও বলে উঠে, ত্বকে পিষে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে। ত্বকে কেটে ফেলতে ইচ্ছে করছে। আহ্রমাদ হৃদ খান না কখনো কাউকে কিছু বলার সুযোগ দেয় আর না দিবে, তাহলে তুই কেন পাবি বল? চোখ মুখ রক্ত লাল করে দাঁতে দাঁত চেপে আবারও বলে উঠে, আমি তোকে ঘৃণা করি, এতটা ঘৃণা করি যতটা ঘৃণা করলে কেউ কখনো কাউকে ভালোবাসার নামই নিবে না। আমি তোকে কতটা ঘৃণা করি যদি তুই বুঝতে পারতি তাহলে আমার সামনে কখনো এসে দাঁড়াতে পারতিস না। আজকের পর থেকে যদি তুই আমার সামনে আসিস তহ আই সয়ার আমি তোকে মেরে দিব। তোকে শুধু আমার ফ্যামিলির জন্য টলারেট করি, নয়তো আমি তোকে আমাকে জ্বালানোর অপরাধে অনেক আগেই পুড়িয়ে দিতাম, বুঝেছিস তুই? কিছু একটা চিন্তা করে এখনো দেরি হয়নি, তোকে পুরানো যাবে তাই না? তাই তাহলে দেরি কেন শুভ কাজে?
বলেই আশিক বলে ডাক দিতে লাগলো। মুহূর্তে আশিক হাজির হতে ওর কাছে গিয়ে ওকে কিছু একটা বলে আবার মায়ার কাছে আসে। মায়া স্তব হয়ে ভয় কেঁপে কেঁপে উঠে কান্না করছে। মায়া নিচু করে, তখনই আবার হৃদে গলা আওয়াজ ওর কানে আসতেই আবারও সারা শরীর কেঁপে ওঠে মায়ার। হৃদ চিৎকার করে বলল, চুল বাঁধ তাড়াতাড়ি। তুই কি তোর চুল বাঁধবি নাকি আমি পুড়িয়ে ফেলব? রেগেমেগে রক্ত লাল চোখে মায়া কাপা কাপা হাতে নিজের লম্বা চুলগুলো হাত খোপা করতেই হৃদ এগিয়ে এসে মায়ার শরীর থেকে মায়ার ওড়নাটা টান দিয়ে ফেলে দেয় নিচে। মায়া চমকে ঝটপট করে নিজের দু হাত আড়াআড়ি ভাবে বুকে রাখে, তারপর অসরু সিক্ত চোখে হৃদ এদিকে তাকায়। মায়ার তাকানোতে হৃদ আরও এক ধাপ বেশি রেগে যায়, তাই হাত দুটো টেনে ধরে এবং হাতে থাকা মোটা বালাগুলো টেনে টেনে বের করে নেয়। আর আয়নে করে দেওয়া ব্যান্ডেজটা ও টেনে চিরে ফেলে দেয়, যার ফলে মায়া হাত থেকে অঝোর দ্বারা রক্ত বয়তে থাকে। পরে হৃদ মায়াকে ঠাসঠাস করে নিজের সর্বয়ে শক্তি দিয়ে চড় মারে। মায়া ছিটকে গিয়ে পড়ে পাশে থাকা আয়নাটার মধ্যে, আর সাথে সাথে আয়নাটা ভেঙে ঝনঝন শব্দ করে নিচে পড়ে যায়। আর কিছু কাঁচ মায়ার কপালে ঢুকে রক্ত ঝরতে থাকে। মায়া পড়ে গিয়ে শব্দ করার আগেই হৃদ আবার মায়াকে টেনে ধরে সামনে এনে আবারও চড় মারে। পর পর দুটো, দুই গালে কাটা ঠোঁট, কাটা নাক আর ফাটা কপাল বেয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে মায়ার। মায়া কাপা শরীরে টলমলে ঝাপসা চোখে হৃদ দিকে তাকাতেই হৃদ মায়া দু বাহু জোরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কিছু বলবে, তখনই পিছন থেকে কেউ ডাক দেওয়াতে আরও ক্ষেপে যায়। পাশ ফিরে আশিকের দিকে তাকিয়ে থাকে রক্ত লাল চোখে। আশিক ভয়ে মাথা নিচু করে কিছু জিনিস এগিয়ে দিয়ে যাওয়ার সময় মায়ার দিকে একবার তাকিয়ে আঁতকে উঠে মায়ার অবস্থা দেখে, আর যাওয়ার সময় মনে মনে বলে উঠে, আল্লাহর তুমি রক্ষা করো, এ তাণ্ডব যেন সবকিছু শেষ না করে দেয়। হৃদ মায়াকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর পাশ থেকে পেট্রোল বোতল নিয়ে নেয়। আর মায়া কিছু বুঝা উঠার আগেই গড়গড় করে মায়ার লেহেঙ্গা নিচের পাটাতে ঢেলে দিতে দিতে বলল, আজকের পর তুই কখনো আমার সামনে আসার সাহসও করবি না, আর না করবি কারো কাছে যাওয়ার সাহস। মায়া ডুলতে ডুলতে ঝাপসা চোখে হৃদের দিকে তাকানো চেষ্টা করে, কাপা কাপা এক হাত বাড়িয়ে দিয়ে কাপা কাপা গলায় অস্পষ্ট সুরের কিছু বলতে চাইছে, কিন্তু তা বলার জন্য শক্তি সঞ্চয় করতে পারছে না। হৃদ মায়ার লেহেঙ্গা নিচের পাটাতে পেট্রোল ঢেলে দিয়ে খালি বোতলটা পাশে ছুঁড়ে মারল। পরে রাগে রি রি করতে করতে লাইটার এ আগুন ধরিয়ে মায়ার দিকে তাকায়। মায়াকে অস্পষ্ট সুরের কিছু বলতে দেখে আর তার দিকে হাত বাড়াতে দেখেও হৃদে মায়া হলো না। রাগটা যেন তার মাথায় চেপে বসেছে, যার কারণে মায়ার অসহায় চেহারাটাও চোখে পড়ছে না হৃদের। তাই এ মুহূর্তে হৃদয় আর পাষণ্ড রূপান্তরিত হয়ে উঠেছে, যা ধ্বংস করে দিয়ার তাণ্ডবের মেতে উঠেছে আজ হৃদ। এটা কি তার ধ্বংস লীলা নাকি অন্য কিছু পিষে দেওয়া চেষ্টা যা এ মুহূর্তে তাকে গ্রাস করেছে? হৃদ স্বতঃস্ফূরতার সাথে মায়ার ওপর আগুন ছুঁড়ে মারে, আর সাথে সাথে মায়ার লেহেঙ্গার আগুন ছড়িয়ে পড়ে আর দাউ দাউ করে জ্বলে উঠে আগুন চারদিকে। নেটের লেহেঙ্গা হওয়া 1 মিনিট সময়ও লাগেনি মায়ার সারা কাপড়ে ছড়িয়ে পড়তে। আগুনে তাপে আর প্রচণ্ড ভয়ে মায়া সবশক্তি হারিয়ে ডুলে পড়ে যেতে যেতে হৃদকে কিছুটা স্পষ্ট সুরের বলে উঠে, আমি আর আপনার সামনে আসব না, আপনাকে ভালোবেসে আমার পেটে মধ্যে রাখতেও চাইব না, তবু আমাকে পুরাবেন না প্লিজ। বলেই মায়া নিজস্ব শক্তি হারিয়ে ডলে পড়ে যেতে নেই আগুনে ভিড়ে, তখনই হৃদ মায়াকে দক্ষ হাতে কাছে টেনে নিয়ে সুইমিং পুলের ঝাঁপ দিয়ে আগুন নেভায়। মায়াকে পানি ভিতর থেকে মাথাটা বের করে ওপরে তুলে একবার তাকায়, সাথে সাথে মায়ার রক্ত মাখা অসহায় আর অক্ষণ চেহারাটা চোখে পড়ে। তারপর মায়ার সারা বডিতে চোখ বুলায়। লেহেঙ্গার নিচে সম্পূর্ণ ওপরের পাটটা আগুনে জ্বলে গেছে, কিন্তু নেটের নিচে পাটাটা কিছুটা পুড়েছে, যার ফলে পা দুটো পুড়ছে অনেক দূর পর্যন্ত। হৃদ সেসবে পাত্তা না দিয়ে রাগে মায়াকে কোলে তুলে নেয়। পরে মায়াকে নিয়ে মায়ার রুমে শুইয়ে রেখে ডাক্তারকে ফোন করে আসতে বলে চিৎকার করে মালাকে ডাকে। মালার বাড়ি ভিতরে কিচেন দেখা তার দায়িত্ব ছিল বলে সে নিচে ছিল নিজের কাজে। তখনই হৃদ এ চিৎকার শুনে তৎগুড়িয়ে দৌড়ে হৃদ এ রুমে দিকে যাওয়া ধরলেই আবার হৃদ চিৎকার করে ডাক দেয়। এতে করে মালা হৃদ এ ডাক অনুসরণ করে মায়ার রুমে এসে হাজির হয়, মাথা নিচু করে ভয় কাচুমাচু করে বলে উঠে, যে স্যার ডাকছিলেন? হৃদ দাঁতে দাঁত পিষে মালাকে বলল,
10 মিনিট সময় দিলাম তোকে, 10 মিনিটের মধ্যে মায়া ড্রেস চেঞ্জন করিয়ে বের হহ চুপচাপ। মালা মাথা নাড়াতেই হৃদ মায়ার রুমের ব্যালকনিতে চলে যায়। মালা ধীর পায়ে মায়ার দিকে এগিয়ে গিয়ে তাকাতেই আতঙ্কে উঠে মায়ার অবস্থা দেখে সাথে সাথে দৌড়ে মায়াকে কিছু বলতে যাবে তার আগেই হৃদের কথা মনে পড়ায়। কোনো শব্দ করতে পারল না, কিন্তু নিজের চোখে পানি ধরে রাখতে পারল না। কারণ মালা মায়াকে অনেক ভালোবাসে। মায়া সবাইকে এত এত ভালোবাসা দিয়ে মাতিয়ে রাখে এবং সারা বাড়ি মায়ার দুষ্টমিতে প্রাণফুল্লর হয়ে থাকে। আর তার খিলখিল করে হাসিতে যেন পুরো খান বাড়ি হাসতে থাকে। আর তার এত আদরের মায়ার সাথে এমন অবস্থা যেন কিছুতেই মেনে নিতে পারছে না মালা। তাই নিঃশব্দে কেঁদে কেঁদে মায়ার ড্রেস চেঞ্জন করিয়ে দিয়ে দ্রুততার সাথে বের হয়ে যায় সবার উদ্দেশ্য, কিন্তু মাঝ পথে গিয়েও থেমে যায় কারণ এখন কাউকে কিছু বললে নিহার এনগেজমেন্ট সমস্যা হবে। তাই কাউকে কিছু না বলে উল্টো পথে হেঁটে আবার মায়ার রুমে প্রবেশ করে, হাটের এক পাশে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। হৃদ রুমে আসতেই হতম্বুব হয়ে দ্রুত গতিতে একজন বয়স্কর মহিলা ডক্টর ঢুকে মায়ার রুমে। হৃদকে কিছু না বলেই মায়াকে দ্রুততার সঙ্গে দেখতে থাকে, পরে সাথে সাথে প্রশ্ন করে বসে, কে মেরেছে ওকে? বলেই হৃদ এদিকে তাকায়। মহিলাটির এমন প্রশ্নে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে তাকাতেই মহিলা ডক্টর ভয় থমথমে গলায় বলল, আসলে প্রচণ্ড ভয় আর গভীর আঘাতে খান হারিয়েছে। আমি ঘুমের ইনজেকশন দিয়ে দিচ্ছি, আজকে আর উঠবে না, সাথে কিছু মেডিসিন ও লিখে দিচ্ছি। কপালে আঘাতটা বেশি গভীর পেয়েছে, তাই সুস্থ হতে একটু সময় লাগবে। আর হাতে পায়ে আমি ব্যান্ডেজ করে দিয়েছি, কিন্তু মায়া পুরল কিভাবে? ওহ তো, কাজ শেষ। নাও গু, আশিক উনাকে নিচে নিয়ে যা। এ মুহূর্তে হৃদের আবারও রাগ উঠছে, রাগটা যেন কিছুতেই কমাতে পারছে না ও। কিছু ভেঙে গুলিয়ে আবার গড়ে তোলা ইচ্ছা করছে হৃদের, কিন্তু সেটা কি? কি আবার ধ্বংস করতে চাই ও? কাকে নিজের রাগের শিকার করতে চাই? সেটা কি মায়া নাকি অন্য কেউ? জানা নেই হৃদে, শুধু জানে এ মুহূর্তে তার ভয়ঙ্কর কিছু করতে ইচ্ছা করছে, সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছা করছে। মায়া, একদম কোনো ছেলের সাথে কথা বলবি না, সে যে কেউ হোক না কেন। ক্লাসে যাবি আর আসবি, কারো সাথে কথা বলার দরকার নেই। আর তোর যে কয়টা মেয়ে ফ্রেন্ড আছে তাদের ছাড়া আর কোনো মেয়ে ফ্রেন্ড বানানোর দরকার নেই, বুঝেছিস? শুন, একদম পাগলামো করবি না, ভার্সিটিতে গিয়ে বডিগার্ডদের সাথেই থাকবি কেমন? খবরদার, যদি শুনেছি তুই আবারও বডিগার্ডদের ক্লাস থেকে বের করে দিয়েছিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। ওদেরকে সাথে নিয়েই তোর ক্লাস করতে হবে, বুঝেছিস? আমার ব্যাগ গুছাতে গুছাতে হালকা রেগে কথাগুলো বলল দাদির আমাকে। আমি ঠোঁট উল্টিয়ে গাল ফুলিয়ে অসহায় দৃষ্টিতে দাদির কথাগুলো শুনছিলাম। এই কথাগুলো রোজ রোজ শুনতে শুনতে আমি চরম বিরক্ত। দাদি আমার সাথে এমন করে কেন বুঝি না আমি। দাদি আমাকে কারো সাথে মিশতে দেয় না, এমনকি আয়ন ভাইয়াকেও আমার কাছেও আসতে দেয় না। কথা বলা তো দূর থাক। কি এমন করেছি আমি? হু হ হ। দাদি আমাকে না পারতে ভার্সিটিতে পাঠায় পড়তে হবে বলে, নয়তো তিনি আমাকে কখনোই ভার্সিটিতেও পাঠাতো না। আমাকে পারলে ঘর বন্দি করে রাখতো সারা জীবন। কিন্তু আমার ভার্সিটির আছে বলে তা করতে পারে না। তবে আমার বডিগার্ডদের সংখ্যা তিনি বাড়িয়ে দিয়েছেন, আশিকদের সাথে আরও 3 জনকে দিয়ে মোট 5 জন আমার বডিগার্ড এখন। সারাক্ষণ আমার সাথেই থাকে জোকের মতন, যদি ভার্সিটিতে যায় তো এমনকি আমার ক্লাসে পাশে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এমন অত্যাচার কি মেনে নেওয়া যায়? না যায় না। নেহাত আমি ভালো মেয়ে বলে মেনে নিচ্ছি, নয়তো কেউ বাতি লাগিয়েও আমার মতো ভালো মেয়ের খুঁজে পাবে না। হু হো হো হো। আমার এমন চিন্তা ভাবনায় দাদি আমার পাশে এসে বসে আমার গাল আঁকড়ে ধরে বলে উঠে, সোনামা, কেন আমার কথা শুনতে চাইস না তুই? বল। আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, যা একবার ঘটেছে আমি তা পুনরাবৃত্তি করতে চাইছি না। তোর কারো দরকার নেই, প্লিজ সোনামা, আমার কথা আবাধ্য হুস না। চলো চল চোখে দাদি। আমি কিছুক্ষণ দাদির দিকে তাকিয়ে থেকে দাদিকে শক্ত করে ঝাপটে ধরি। একটু পর দাদি আমাকে ছাড়িয়ে নিয়ে কপালে চুমু একে দিতেই আমি বলে উঠি, আমি তোমার সব কথা শুনি তো দাদি, একদম ভার্সিটিতে গিয়ে পাগলামি করি না। তুমি জানো ওই আশিক আছে না আমার বডিগার্ড,
ওরা সবসময় তোমাকে আমার নামে মিথ্যা বলে, সত্যি বলছি মাথা হাত দিয়ে, কত বড় মিথ্যু তুমি জানো দাদি? জানো না তো? দাঁড়াও আমি বলছি, ওরা সবসময় তোমার কান ভরে আমার নামে। তুমি তো জানো মিথ্যা বলার ঘোর পাপ, তাই না? কিন্তু আশিক এই পাপ কাজটা রীতিমতো করেই চলছে, তো করেই চলছে, কোনো থামাথামি নাই। এটা তো অন্যায়, তাই না দাদি? আর আমার কেন এই অনন্যায়কে মেনে নিব বল? তাই তুমি আশিকে তার পাপ কাজ থেকে মুক্তি করে দাও দাদি, ওকে সহ বাকি সবাইকে বের করে দাও বডিগার্ড পদ থেকে। সব কয়টা মিথ্যাবাদী, তুমি জানো তোমাকে পটপট করে মিথ্যা বলে দেয়, আমাকে একটু বলার সুযোগও দেয় না। এটা তো ঘোর অন্যায়। তাই তুমি ওদের বের করে দাও দাদিহু। আমার কথায় আহত হলেন দাদি, তা ফেস দেখেই বোঝা যাচ্ছেন। কি এমন বললাম আমি? এখন কি ভালো কথা ও বলা যাবে না? হুহোহো। দাদি আমার দিকে রাগী ভাবে তাকিয়ে বলল, তোর আর সত্যি বলা লাগবে না, শুনেছি তোর সত্য আমি। ওরা যত পারুক আমাকে মিথ্যা বলে পাপ করুক, কিন্তু তবুও ওরাই তোর বডিগার্ড থাকবে, বুঝেছিস? এখন নিচে চল, নাস্তা করে ভার্সিটিতে যাবি। বলেই দাদি হনহন করে নিচে চলে যায়। আমি দাদির চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। নিশ্চুপে আস্তে করে উঠে ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম এবং আকাশে দিকে তাকায় আমি। এখন সকাল ৮:১৫ বাজে। আমি জানি দাদি এমন কেন করছে আমার সাথে, কেন আমাকে কারো সাথে মিশতে দিচ্ছে না, এমনকি আয়ন ভাইয়াকেও। ভাইয়া শত চেষ্টা করেও আমার কাছে পৌঁছাতে পারছে না, কারণ দাদি সে সুযোগটাই দিচ্ছেন না। দাদির কেন আমাকে নিয়ে এত ভয় পাচ্ছেন সেটাও জানি আমি। দাদি মনে আমাকে নিয়ে অনেক ভয় কাজ করছে এই মুহূর্তে, যার জন্য তিনি আমাকে সবকিছুর থেকে আগলে রাখতে চাইছেন। হয়তো দাদির ভয়টা উনি নিয়ে এজন্য। আমার আজও ওই দিনের কথা মনে পড়লে ভয়ে আতঙ্কে উঠি। আমার কলিজা কেঁপে ওঠে, মুহূর্তেই যেন নিস্তব্ধ হয়ে পড়ি। উনি আমার সাথে কেন এমন করেছিলেন তা আমি জানি না, কারণটা আমার এখনো অজানা। তবে ওই দিনের পর থেকে আমি আর উনাকে দেখেনি। আজ ২ মাস হয়েছে। উনাকে দেখতে চাইও না, আগে সামনে আসতে চাইনি ভয়, কিন্তু এখন ভয় সাথে সাথে বড্ড অভিমান ও আত্মসম্মান বোধে লেগেছে আমার। তাই মনে মনে প্রতীক্ষা করেছি উনার সামনে কখনো যাব না আমি। উনি হৃদ কোথায় আমি সঠিক জানি না, তবে আমি সুস্থ হওয়ার পর শুনেছিলাম উনি নাকি পার্টির রাতেই দেশের বাহিরের নিজের বাড়িতে চলে গেছেন বিজনেসের জন্য। কবে আসবে দাদাজান জানে, তাই সে অনুযায়ী নিহা আপুর বিয়ে ডেটটাও ফিক্সড হবে। ফুপ্পিরা আর ফয়সাল ভাইয়ারা সিদ্ধান্ত নিয়েছেন, কারণ বাড়ির একমাত্র ছেলেকে রেখে তো আর বিয়ে দেওয়া যায় না, তাই না? দাদা দাদিও অমত প্রকাশ করেননি, কারণ উনি হৃদ ছাড়া দাদা দাদির বংশের আর কেউ নেই। একটু রাগী হলেও ভালোবাসে তো প্রচণ্ড সবাই। তাছাড়া উনিও উনার ফ্যামিলিকে অনেক ভালোবাসে, সেটাও সবাই জানা। শুধু আমার বিষয়টাই উনি মেনে নিতে পারছেন না, তাই হয়তো এমন করছেন। ওই দিন রাতে নাকি উনার ভয় কেউ কিছু বলতে পারেনি, এমনকি দাদা দাদিও না। তবে আয়ন ভাইয়া নাকি কিছু বলতে চেয়েছিল, কিন্তু উনার রাগের কারণে শেষে আয়ন ভাইয়াকেও দমে থাকতে হয়েছিল। উনার হৃদ রাগ সম্পর্কে সবাই অবগত ছিলেন, তাই সেদিন নাকি দাদি শুধু হু হু করে কেঁদেছিল আমার অবস্থা দেখে। কিন্তু উনার হয়তো দাদির কান্নাটা পছন্দ হয়নি, তাই সব ছেড়ে ওই দিন রাতেই পাড়ি জমায় দেশের বাহিরের। কথাগুলো ভেবে থাই গ্লাসের উপর মাথাটা খেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ওই দিনের কথা মনে করতে লাগলাম। ওই দিনে রাতে পার্টিতে অজ্ঞান হওয়ার পরে আমার কিছু মনে ছিল না। আমার হুঁশ ফিরে পরদিন, কিন্তু আবারও ২ মিনিটের মাথায় জ্ঞান হারায়। পরে নাকি আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে ৩ দিন ঘুমে রেখেছিল। প্রচণ্ড ভয় মাথায় আঘাতে নাকি আমার মস্তিষ্ক পার্টগুলো কাজ করা ছেড়ে দিয়েছিল, তাই আমার শরীরটাও নৃত্যত, দেহটা বিছানায় পড়েছিল। ৩ দিন পর আমি যখন হুঁশ আসি তখন সবার আগেই দাদির কান্না মাখা ফুলা চোখ মুখ চোখে পড়ে। কিছু বুঝতে না পেরে পাশে তাকায় আমি। দাদাজান ও আমার পাশে হাঁটে হেলান দিয়ে আদু শুয়ে আছে, আমার হাতে চেলাইনে ক্যান লাগানো। আমি নড়াচড়া করতে পারছি না বলে হালকা শব্দ করতেই দাদি উত্তেজিত কণ্ঠে আমাকে ঝাপটে ধরে বলল, আমার সোনামা উঠে গেছে ডক্টর। তোর কি বেশি ব্যথা করছে? ডক্টর দেখুন না আমার সোনামাকে তাড়াতাড়ি প্লিজ।
দাদি কথায় আমি কিছু বুঝতে পারছিলাম না, তাই চোখ বুলিয়ে চারপাশে তাকিয়ে দেখলাম একজন ডক্টর, দুজন নার্সও আছেন। আমি আবার দাদির দিকে তাকিয়ে বললে উঠি আস্তে করে, দাদি আমার কি হয়েছে? আর ডক্টর কেন আমার রুমে? আমার কি অসুখ হয়েছে দাদি? আমার এমন কথায় দাদি আমাকে কিছু না বলে নিঃশব্দে কাঁদতে লাগলেন। আমাকে এক হাতে জড়িয়ে ধরে, সাথে সাথে দাদাজান ও আমাকে জড়িয়ে ধরেন আর দাদিকে সান্ত্বনা দিচ্ছিলেন। আমি প্রায় ১ সপ্তাহ পর সুস্থ হয়ে উঠেছিলাম। এ ১ সপ্তাহ দাদা দাদি আমার সাথে আমার রুমেই ছিলেন। দাদাজান নিজের কাজে দিনে বাহিরে থাকলেও রাতে আমার রুমে থাকতেন দাদির সাথে। দুজন আমার দুপাশে থেকে আমাকে মাঝে রাখতেন কখন কি প্রয়োজন হয় তার জন্য। কিন্তু আমি ঠিক হতে পারছিলাম না। শুধু ওই রাতে ঘটনাটা বারবার আমার চোখে সামনে ভেসে উঠত। তখনই আমি হু হু করে কান্না করে দিতাম ভয়ে, আর নিজেকে গুটিয়ে নিতাম। আমার এমন পাগলামো দেখে দাদিও কান্না করে দিত, আমাকে জড়িয়ে ধরে আর আমাকে বুঝাত যে উনি আমার কিছু করবে না, উনি এখানে নেই, উনি নাকি দূরের চলে গেছেন, আমাকে কিছু করবে না, দাদি আমার পাশে আছে তো। এমন সব কথা বলে আমাকে আগলে রাখত। আমি প্রচণ্ড মানসিক ডিপ্রেশনে ভুগেছিলাম। আমি সম্পূর্ণ ডিপ্রেশন থেকে বের হতে আরও ১৫ দিন লেগেছিল আমার। আয়ন ভাইয়া আমার হুঁশ ফিরতেই আমার কাছে আসেন দেখা করতে। তাকে দেখে আমি আততকে উঠেছিলাম। কেমন চোখ মুখ ফুলা ফুলা ছিল আর বড্ড অগোছালো ছিল। উনি আমার পাশে এসে হাটের সামনে হাঁটু গেড়ে বসে আমার একটা হাত নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরে কাতর কণ্ঠে কিছু বলবে, তখনই দাদি চিৎকার করে বলল, আয়ন, তোকে আমি কতবার বলেছি যে মায়ার কাছে আসবি না। আমি তোদের দুই ভাইয়ের কাউকে মায়ার সাথে দেখতে চাই না। আমি মায়ার কাছে কোনো ছেলেকেই দেখতে চাই না। মায়া আজ থেকে তোদের কারো সামনে যাবেও না, আর না কোনো ছেলের সঙ্গে কথা বলবে। ওর কারো দরকার নেই, বুঝেছিস তুই? ওর জন্য আমরা আছি। যা বের হহ, আর আসবি না ওর কাছে। আয়ন ভাইয়া করুণ ভাবে দাদির দিকে তাকিয়ে চলচল চোখে বলল, নানুমা, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর পারছি না নিজেকে আটকে রাখতে। প্লিজ, আমার দোষটা কোথায় বলবে তুমি? আমাকে কেন এত ভয়ানক শাস্তি দিচ্ছ? আমি আর পারছি না, প্লিজ নানুমা বল। আয়ন দাদি আয়ন ভাইয়া হাত আমার হাত থেকে ছাড়িয়ে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোর দোষ, তুই হৃদে ভাই, আর হৃদ মানেই ভয়ানক, তাই তুইও ভয়ানক মায়া জন্য। আর আমি আমার সোনামা কাছে কোনো ভয়ানক কিছু ঘেঁষতে দিব না, তাই তুইও না। বলেই আয়ন ভাইয়া রুম থেকে বের করে দরজা লাগিয়ে দেন। উনাকে কিছু বলার সুযোগও দেননি। ওই দিনের পর আয়ন ভাইয়া কোনোভাবেই বাড়িতে আমার সাথে যোগাযোগ করতে পারেনি। কিন্তু ভার্সিটিতে গিয়েছিল কয়েকবার, কিন্তু বডিগার্ডদের কাছ থেকে জানার পরে দাদি কসম দিয়েছেন যাতে আমার কাছে না আসে, তাই উনার সাথেও আমার কোনো কথা নেই। কিন্তু যখন আমার সামনে পড়ে যায় তখন কেমন যেন কাতর দৃষ্টিতে তাকিয়ে থেকে চলে যায় নিজের রুমে। দাদির আওয়াজে ভাবনায় জগৎ থেকে বের হয়ে নিচে যাওয়ার জন্য প্রস্থান করলাম, আর মনে মনে একটা কথায় ঠিক করে রেখেছি, অনেক হয়েছে বোঝাপড়া, এখন হবে বাস্তবতা। সে যা চাই তাই হবে। আমিও এর শেষ দেখতে চাই। মরে যাব তবু উনার সামনে যাব না, এটা নিজের সাথে নিজের প্রতীক্ষা। নানুমা, আমাকে মেরে ফেলো, আমি আর পারছি না। রোজ রোজ মরার চেয়ে তুমি আমাকে এক্ষুনি মেরে ফেলো নিজের হাতে, তবুও শান্তি পাবো আমি। কিন্তু মায়াকে ছাড়া আর থাকতে পারছি না। চোখের সামনে থেকেও কথা বলতে পারছি না। তৃষ্ণা মেটিয়ে দেখতে পারছি না। সবকিছু আমার অসহ্য লাগছে নানুমা। আমার এমন লাগছে যে সবকিছু ধ্বংস করে দিয়ে মায়াকে আমার কাছে নিয়ে আসতে, ওকে নিজের বাহু ডোরে আঁকলে রাখতে, যাতে চাইলে ও তুমি বা মায়া নিজের ও আমার কাছ থেকে মুক্তি না পায়। নিজের চাওয়াটা দমিয়ে রাখতে পারছি না আমি নানুমা। আমার মায়াকে চাই চাই। নানুমা, আই লাভ হার ম্যাডলি। আমার সারা জীবনের জন্য ওকে চাই নিজের করে পেতে। প্লিজ নানুমা, আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আই কান্ড লিভ হার। আই কান্ড। অশ্রুসিক্ত চোখে আয়ন হেনা খানের সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো আঁকড়ে ধরে কথাগুলো বলল। মায়ার দূরত্বটা আয়নকে কুরে খাচ্ছে। নিজের নিঃশ্বাসটা ও অসহ্য লাগছে। যেখানে মনটাই ভারী সেখানে শরীরটা ঠিক থাকলেও বাকি হবে।
মায়ার দূরত্বটা যেন আয়নকে মায়ার আরও কাছে টেনে এনেছে, আরও গভীরভাবে ভালোবাসতে শিখিয়েছে, তাই তার মায়াকে চাই। তাই অবশেষে আর নিজের মনের সাথে লড়াই করে উঠতে না পেরে নানুমার কাছে ঝুঁকে পড়ে মায়াকে পাবার আশায়। আয়ন এমন কথা থমকে যায়। মিসেস হেনা খান মুহূর্তে চমকে উঠে আয়নের অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে থাকল। প্রথমে আয়নের কথাগুলো গুরুত্ব না দিলেও শেষ কথাগুলো ছিল ভাবার বিষয়। তিনি আয়নকে মায়ার কাছ থেকে দূরে রেখেছে শুরু হৃদের জন্য। কারণ আয়ন হৃদের ভাই, আর ভাই ভাইয়ের মতোই হয়ে থাকে বলে মায়ার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য আয়নকেও তিনি মায়ার কাছ থেকে দূরে থাকতে বলছিল। কিন্তু এখন তো মায়া না চাইতেও এদের দুই ভাইয়ের মাঝে ফেঁসে গেছে। এক ভাই বিয়ে করেও বউ হিসাবে মায়াকে মানতে চায় না, অন্য ভাই সেই মায়াকে মন দিয়ে বসল। এখন তিনি সবটা কিভাবে সামলাবে, আর মায়াও তো এখনো অবুঝ। সংসার, ভালোবাসা কি কিছুই বুঝে না। হৃদ মায়াকে মেনে না নিলেও মায়ার কোনো আপত্তি ছিল না, কারণ ও নিজের সময় চেয়েছে, কিন্তু এখন আয়নের ওকে চাই। সবটা কিভাবে সামাল দিবেন উনি? এমন সব চিন্তা ভাবনায় মাঝেই আবারও আয়নের ডাকে ধ্যান ভাঙ্গে হেনা খানের। তিনি আর কিছু না ভাবেই আয়নকে সোজাসাপটা উত্তর দেয়। এটা কখনোই সম্ভব না আয়ন, তুই মায়াকে ভুলে যা, এটা তোর আর মায়ার জন্য ভালো হবে। আমি আমার সোনামাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, তাছাড়া মায়া এখনো হৃদের বউ, এটা তুই কিভাবে ভুলে গেলি? মিসেস হেনা খান কথায় আয়ন আরেকটু চেপে বসে উনার সাথে হাত জোড়া আঁকড়ে ধরে কাতর কণ্ঠে বলল, নানুমা প্লিজ। আমি মায়াকে ভুলে যাওয়া জন্য ভালোবাসিনি। আর রইল হৃদের কথা, হৃদ মায়াকে বউ হিসেবে মানে না, আর কখনো মানবেও না। তোমার কি মনে হয় আমি হৃদের সাথে কথা বলিনি? বলেছি। হৃদ নিজের স্বীকার করেছে সে মায়াকে ভালোবাসে না, শুধু তোমাদের জন্য ওকে সহ্য করে। নানুমা আমি সবটা ভেবে চিন্তেই বলছি। সাথে তোমাকে প্রমিসও করছি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত মায়াকে আগলে রাখব সবকিছু থেকে। তুমি শুধু একটা সুযোগ দাও আমার ভালোবাসাকে নানুমা, বিশ্বাস রাখো আমি তোমার ভরসা ভাঙব না। মিসেস হেনা খান নিজের কথায় অটল থেকে আবারও সোজাসাপটা ভাবে বলল, অসম্ভব। হৃদ মায়াকে বউ হিসেবে মানুক আর না মানুক, আমার সোনামা আমার সাথেই থাকবে। আমি আমার সোনামাকে কাউকে দিতে পারবো না, ও আমার কাছেই থাকবে সারা জীবন। ওর কারো প্রয়োজন নেই, বুঝেছিস তুই? এবার যা এখান থেকে। আয়ন তার নানুমা মনে অবস্থা বুঝতে পেরে একটু উঁচু হয়ে মিসেস হেনা খানের দুগাল নিজের হাতে আবদ্ধ করে বিনিময় সুরে বলল, তোমার সোনামা তোমার কাছেই থাকবে সারাজীবন নানুমা, ওকে আমি বা অন্য কেউ তোমার কাছ থেকে কোথাও নিয়ে যাবে না। আমি আমার বাহিরে কোম্পানির একটা শাখা বাংলাদেশেরও খুলব। আমি বাংলাদেশ থাকব মায়াকে নিয়ে। শুধু প্রয়োজনীয় কাজে শুধু বাহিরের যাব। কিন্তু ওইখানে আর থাকছি না, মায়াকে বিয়ে করে তোমাদের সাথেই থাকব তোমার কাছে, আর মাও কোথাও যাচ্ছে না। বিশ্বাস করো আমায়, আমি মায়া জন্য সব করতে পারব। আয়নের কথায় নড়েচড়ে বসে মিসেস হেনা খান কিছুটা নরম হয়ার কণ্ঠে বলল, কিন্তু মায়ার ফ্যামিলি, ওরা কি বলবে? ওরা তো কিছু জানে না। মায়া না হয় কিছু বলবে না, কারণ আমি যা বলবো মায়া তাই শুনবে, ওর কোনো আপত্তি থাকবে না। তাই বলে যে ওর ফ্যামিলি মেনে নিবে এমন তো কিছু না, ওরা তো। মিসেস হেনা খানকে থামিয়ে আয়ন বলে উঠে, আমার উপর বিশ্বাস রাখো নানুমা, আমি সবটা সামলে নিব। তুমি শুধু মায়াকে আমার কাছ থেকে দূরে রেখো না, তাহলেই হবে। মায়ার ফ্যামিলিকে আমরা সবাই বুঝিয়ে বললে ওরা সবটা বুঝবে। আর রইল হৃদের কথা, হৃদ কাজ শেষ করে বাহির থেকে আসলে তুমি আর নানাভাই ওকে বলবে মায়া সাথে ও ডিভোর্সের বিষয়টা। আমি আর কোনো দেরি চাইছি না, যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডিভোর্স হওয়া চাই আমার। আয়ন নিজের কথা শেষ করে হেনা খানের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে বেরিয়ে যায় মায়ার ভার্সিটির উদ্দেশ্য। আজ অনেক দিন পর নিজের মনে মানুষটির সাথে প্রাণ খুলে কথা বলবে, তাকে নিয়ে ঘুরে বেড়াবে, তৃষ্ণার্ত চোখ মেটিয়ে দেখবে। এখন আর কোনো বাধা নেই, এবার তার সব চাই। ভালোবাসা, বিয়ে, বউ, সবটা চাই তার। হুট করেই গুছাল ইচ্ছাগুলো যেন তার মাথায় চেপে বসেছে।
আয়নের কথায় মিসেস হেনা খান সায় জানায়, কারণ আয়ন যা বলেছে সব সত্যি। মায়া তো আর সারা জীবন ভালোবাসা ছাড়া থাকতে পারবে না। এখন ভালোবাসা, সংসার না বুঝলেও একটা সময় তো ঠিকই বুঝবে। তখন মায়া নিজেই সংসার, ভালোবাসা খুঁজবে। তখন যদি সংসার করার জন্য ভালোবাসার মানুষটিকে না পায়, তাহলে কি করে কাটাবে ভালোবাসাবিহীন সারাটি জীবন? চিরদিন তো তিনি বেঁচে থাকবে না মায়ার পাশে। এসব চিন্তা ভাবনায় উনার আর আপত্তি রইল না আয়নের প্রতি। উনার সোনামা যারই বউ হোক না কেন, উনার চোখের সামনে থাকবে, এটাই জন্য অনেক। ভার্সিটি মাঠে বসে আছি আমি, হেনা, মনা, আর আমার নতুন ফ্রেন্ড নিতুর সাথে ফ্রেন্ডশিপটা হুট করেই হয়ে গেছে কোনো কারণ ছাড়া। তবে মাঝে মাঝে একটু অন্য রকম ব্যবহার করলেও এমনিতে অনেক ভালো। ওদের সাথে বসে থাকতেও, ওরা তিনজনই মিলে গল্প করছে, আমি শুধু বসে আছি। কারণ মাথায় আমার অন্য চিন্তা, আর এই চিন্তা দূর করার জন্য ঘাড় ঘুরিয়ে আমার বডিগার্ডদের দিকে তাকায় আশিকের উদ্দেশ্য। কারণ আমার এত এত চিন্তা মূল হলো আশিক। কিন্তু এ মুহূর্তে আশিকে ছাড়া বাকি চারজনকে দেখে ভ্রু কুঁচকে এলো আমার। আজব, সবসময় তো আমার পাশেই ঘোর ঘোর করে, আর এখন কাজে সময় হওয়া হয়ে গেল। বিরক্তি নিয়ে বডিগার্ডদের উদ্দেশ্য করে বলে উঠে, আপনারা এখানে, কিন্তু আশিক কোথায়? পাশ থেকে একজন বডিগার্ড বলে উঠে, ম্যাম বস কল করেছে, তাই কার পার্কিং এরিয়াতে গেছে কথা বলতে, ওই যে দেখা যাচ্ছে। ওদের কথা শুনে আমি ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়ে কাউকে কিছু বলতে না দিয়ে এক দৌড় দিলাম আশিকে উদ্দেশ্য। আমার পিছন পিছন বাকি গারোরা ও আসছেন দৌড়ে। আমি দৌড়াচ্ছি আমার কাজে, ওদেরও আমার সাথে দৌড় দিতে হবে নাকি? আজব না, এরা মরলেও মানুষ হবে না এটা নিশ্চিত। হুহহ। দৌড়ে আশিকে পিছনে দাঁড়িয়ে হাঁফাতে হাঁফাতে বললাম, আশিক ভাইয়া। আমার এমন ডাকে আশিক চমকে উঠে সাথে সাথে পিছনে ফিরে তাকায় আমার দিকে। কানে তার ফোন চেপে ধরে রেখেছে, হয়তো কারো সাথে কথা বলছে। আমার এমন ভাইয়া ডাক কানে আসতেই চমকে চোখ দুটো বড় বড় ডিমে মতো করে আশেপাশে তাকিয়ে আবার সামনে দিকে তাকায় পড়ে আমাকে বিনিময় সুরে আমতা আমতা করে বলল, ইয়ে ম্যাম, কাকে বলছেন? আমি মিষ্টি হেসে আশিকের সামনে থেকে গিয়ে পিছনে কারটি মধ্যে বসে পড়লাম দুপা ঝুলিয়ে। আমি বসতেই আশিক আমার দিকে ফিরে তাকায়, চোখে মুখে তার একরাশ প্রশ্নে ঝুড়ি। হয়তো বুঝার চেষ্টা করছে আমি কি করতে বা বলতে চাইছি। আমি ওর মনের ভাবটা বুঝে তাই একটু নড়ে বসে বলে উঠে, তোমার সাথে ডিল করতে এসেছি, আর ডিলটা পরে শুনবে, কিন্তু তুমি আমার নামে আর দাদা দাদিকে নালিশ করবে না, আর সব সময় বলবে মায়া ম্যাম গুড গার্ল, ঠিক আছে? সরি ম্যাম, আমি পারবো না, এটা আমার কাজ। আর কিসের ডিল আশিক? তোমাকে গফ খুঁজে দিব প্রেম করা জন্য, সবাই যেমন করে ওই প্রেম করিয়ে দিব, শুধু তুমি আমার কাজ করে দিবে তাহলেই হবে। আমার কথা আবারও আশিক বলে উঠে, আমি প্রেম করব না, আর আমি বা বাকিরা কেউ আপনাকে সাহায্য করতে পারবো না ম্যাম। আশিকে কথায় তেলবই গুড়ে উঠে বললাম, প্রেম করবা না মানে কি? প্রেম তো তোমাকে করতেই হবে, নয়তো মানুষ কি বলবে যে মায়ার পাতানো ভাই প্রেম করে না? ছে, আহা কি লজ্জা! আর রইল আমাকে সাহায্য করা, তো তা তোমাদের কাউকেই করতে হবে না, আমি নিজেই নিজের সাহায্য করতে পারব। তোমরা শুধু চুপ থাকবে তাহলেই হবে। আশিক অবাক হওয়ার সুরে বলল, ম্যাম আমি আপনার ভাই কখন হলাম? আমি স্বাভাবিকভাবেই বলে উঠি, কিছুক্ষণ আগে হলে, যখন আমি তোমাকে ভাইয়া বলে ডাকলাম তখন থেকে তুমি আমার পাতানো ভাইয়া হয়ে গেলে, তাই এখন থেকে আমার সব কথা তোমাকে শুনতে হবে আর মানতে হবে, কারণ ভাইরা কিন্তু বোনদের না করে না, তাই তুমিও না করতে পারবে না। তুমি জানো আমি একটা সলিড প্ল্যান করেছি পালানোর জন্য। আমার কথা বুঝতে না পেরে আশিক কিছুটা সন্দেহা চোখে তাকিয়ে প্রশ্ন করে বলল, পাতানো ভাইয়া, আর কি প্ল্যানিং? আমার সোজাসাপটা উত্তর, বাড়ির থেকে পালানোর জন্য প্লেইং করেছি। কিহহহ, কিন্তু কেন ম্যাম? অবাক হয়ে আশিক। আশিকে অবাক হওয়ার সুর আর তীক্ষ্ণ দৃষ্টি দেখে আমি কিছুটা নড়েচড়ে বসে আবারও বলে উঠি,
দেখো এছাড়া আমার আর কোনো পথ নেই। দাদা দাদি আমাকে কেন এখানে রেখেছেন উনার জন্য, উনার বউ বলে আমি, আমার মাধ্যমে যাতে উনার লাইফটা সুন্দর হয় এর জন্য, কিন্তু আমি আশাতে উল্টো উনার আরও সমস্যা হচ্ছে অনেক। আমার জন্য উনি নিজের ফ্যামিলি আর দেশ ছেড়ে পড়ে আছেন অন্য দেশে, আমার জন্য নিজের পরিবারের সাথেও রাগ করে আছেন। এটা আমি কিভাবে মেনে নিব? আমি প্রথমে চেয়েছিলাম আমি পাশে থেকে উনার পছন্দের মানুষের সাথে বিয়ে দিতে, কিন্তু উনি আমাকে এতটা ঘৃণা করে যে উনি আমার মুখই দেখতে চাই না। তাই আমি থেকে কিছু করতে পারবো না। আমি চলে গেলে উনি নিজের ঠিক হয়ে যাবে, পরিবারের কাছে ফিরে আসবে। আমার জন্য কেন উনি উনার পরিবার ছেড়ে থাকবেন? থাকতে হলে আমি থাকবো। আমি তো উড়ে এসে জোরে বসে আছি উনার কপালে। আর রইল আমার কথা, তাহলে দেখো আমি দাদাজান এ টাকা আর সময় শুধু শুধু খরচ করছি, কারণ এগুলো আমার জন্য না, উনার বউ এর জন্য। তাহলে আমি কেন মাঝখান থেকে ভোগ করব? এটা তো অন্যায়, তাই না? দাদা দাদি ভালোবাসা ও তো উনার বউ এজন্য, তাই না? যেটা আমি মাঝখান থেকে দখল করে আছি, যেটা আমার না, সেটা আমি কিভাবে নেই বলো? তাই আমি একটা সলিড প্লেইং করেছি বাসা থেকে পালানোর। কোথায় যাব, কবে যাব তা তোমাদের কাউকে বলল না, কিন্তু যাব যে সেটা বললাম, কারণ তোমাদের জন্য যাতে সমস্যা না হয় আমার। আমার এমন কথায় মুহূর্তে আশিকের চেহারায় ভয় চাপ ফুটে ওঠে, একবার আমার দিকে তো একবার নিজের হাতে ফোন এদিকে তাকাচ্ছে, পরে বিড়বিড় করে বলল, সবসময় ভুল জায়গায় ভুলভাল কথা বলবেই মেয়েটা, ফোনের দিকে তাকিয়ে। আমি ভ্রু কুঁচকে তাকাতেই আশিক উচ্চ সুরে বলল, ম্যাম আপনি কি শুনির আগে হাঁটেন নাকি শুনি আপনার পিছনে হাঁটে? কোনটা? আপনাদের কি পারস্পরিক সম্পর্ক আছে বিপদের সাথে? না মানে আপনি আবারও নিজের বিপদ ডেকে আনলেন, তাই বললাম আর কি। বলেই আশিক ভয়ে ভয়ে হাতে থাকা ফোনটা কানে ধরেই মুহূর্তে ঘামতে লাগলো আর ভয়ে ভয়ে বলতে লাগলো, ইয়েস বস। নো বস। ওকে বস, ঠিক আছে বস, তাই হবে বস। বলেই কল কেটে যেন হাঁফ ছেড়ে বাঁচে, আর আমাকে উদ্দেশ্য বলে, সরি ম্যাম। আশিকের কথায় আমি কিছু বুঝতে না পেরে আশিক দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তখনই কারো ডাকে পাশ ফিরে তাকায় আমি, সাথে সাথে চমকে উঠি আয়ন ভাইয়াকে আমাদের ভার্সিটিতে দেখে। আয়ন ভাইয়া আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে টেনে গাড়ির ওপর থেকে নিচে নামায় আর হাসি মুখে বলে উঠে, মায়াপাখি আজ আমি অনেক হ্যাপি। নানুমা আমাকে তোমার কাছে আসার জন্য পারমিশন দিয়েছেন, তোমার সাথে কথা বলতে পারবো, তোমাকে দেখতে পারবো, সাথে তোমাকে উনার হঠাৎ থেমে যাওয়াতে কপাল কুঁচকে এলো। আমার কি বলতে গিয়ে থেমে গেছেন উনি, আর আমার সাথে একটু কথা বলার জন্য এত হ্যাপি হওয়ার কি আছে বুঝলাম না আমি, তাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম উনার দিকে। নতুন নতুন সবকিছু সাথে নিজেকে মানিয়ে নিতে একটু আরেকটু সমস্যা যেমন হয়, তেমন নতুন কিছু অনুভূতি সাথে পরিচয়ও হওয়ায় যায়, যেমন আমি হচ্ছি এ মুহূর্তে। নতুন বাসা, নতুন নতুন সবকিছু, তবে মানুষগুলো পূর্ণ। আমি আমার নতুন রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। চারপাশে বড় বড় বিল্ডিংয়ের ডাকা মুক্ত বাতাস বলতে দুলব। আমি একটা বারতলা বিল্ডিংয়ের 4 নাম্বার ফ্ল্যাটে আছি। এটা দাদাজানের ফ্ল্যাট। আমি এখানে কালকেই শিফট হয়েছি। আমি একা এখানে থাকছি না, আমার সাথে মালা আর আশিক সহ বাকি বডিগার্ডরা রয়েছে। আমি এখানে আসার কারণ হলো উনি নাকি দেশের ফিরবেন, কবে ফিরবেন জানি না, তবে কিছু দিনের মধ্যে হয়তো আসবেন, তাই দাদি আমাকে এখানে রেখেছেন যাতে আমি উনার সামনে না পড়ি, আর উনিও আমার কোনো ক্ষতি করতে না পারে। তাই আমি হোস্টেলে থাকতে চেয়েছিলাম, কিন্তু দাদা দাদি আমাকে নিয়ে কোনো রিস্ক নিবেন না বলে আমাকে এখানে রাখা। আচ্ছা, যদিও ভুলবশত উনার সামনে চলে আসি, তাহলে কি উনি আবারও আমাকে মারবেন? আর উনি আমাকে এতটা ঘৃণা কেন করেন? আর যদি আমি উনার কথা রাখতে না পারি, তো যদি উনাকে দেখে নিজের ধরে রাখতে না পারি, তখন কি হবে? নাহ, অনেক হয়েছে, আর না, আমি এতটা তো নিকৃষ্ট নয় যে উনার কাছে ধরা দিব। এবার আমিও নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, যাব না উনার সামনে, আর যাই কিছু হয়ে যাক না কেন। দাদা দাদি আর আয়ন ভাইয়া, ওরা 3 জন এসে আমাকে এখানে রেখে যায়। দাদি আর আয়ন ভাইয়া 2 মিনিট পর পর কল করে এটা সেটা বলছে, আর দাদি তো কথা বলার মধ্যে কান্না করে ফেলে। আমাকে ছাড়া নাকি দাদির একা থাকতে কষ্ট হচ্ছে।
এসব কথা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম একমনে, তখনই করিং বেলের আওয়াজে ঘোর ভাঙে আমার, তাই বিরক্তি নিয়ে চারপাশে চোখ বুলায় আমি। এত সকালে কে আসবে এখানে, আর আমাকেই বা কে চিনে এখানে যে দেখা করতে আসবে? আবারও করিং বেল বাজতেই কপাল কুঁচকে এলো আমার, কে হতে পারে দেখা জন্য পা বাড়ালাম ফ্ল্যাটে মেইন দরজার উদ্দেশ্য। দরজা খুলতেই চোখে পড়ল আয়ন ভাইয়া হাসি মুখ। উনার গায়ে বাসার পরা লাল টি শার্ট আর কালো ট্রাউজার, চোখ মুখ হালকা ফুলা, মনে হচ্ছে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে সোজা এখানে চলে এসেছে। উনাকে দেখে বোকার মতো তাকিয়ে আছি আমি। উনি এ সময়ে এখানে কেন তা জানার জন্য প্রশ্ন করার আগেই আয়ন ভাইয়া আমার হাত টেনে ধরে ভিতরে ঢুকতে ঢুকতে বলে উঠে, মায়াপাখিকে ছাড়া কোনো কিছু ভালো যায় না আমার, তাই মায়াপাখির সন্ধান চলে এসেছি মায়ানগরে, চলো একসাথে নাস্তা করি, পরে তোমাকে আবার ভার্সিটিতে ড্রপ করে দিব। বলেই আয়ন ভাইয়া আমার হাত ধরে ডাইনিং এ বসিয়ে দেয়, পরে মালাকে নাস্তা দিতে বলে আমার পাশের চেয়ারটা টেনে নিজেরও বসে পড়ে। আমার প্লেটে নাস্তা দিতে দিতে স্বাভাবিকভাবেই আবারও বলল, মায়াপাখি, তোমার সাথে যা হয়েছে আমি তা পুনরায় রিপিট করতে দিব না এবার, তাই তুমি হৃদকে নিয়ে কোনো ভয় পেও না, ও তোমার কিছু করবে না। এবার আমি ওর সাথে কথা বলবো, তোমাকে কিছু দিন হৃদ থেকে দূরে থাকতে হবে, কারণ হৃদের রাগটা বরাবরই একটু বেশি, আর আমরা কেউ চাই না তুমি ওর রাগে বশ্যতী হও, তাই তোমাকে এখানে রাখা। আর তোমাকে আমি রোজ রোজ ভার্সিটিতে ড্রপ করে আসব, যদিও তোমার সাথে বডিগার্ড থাকবে, তারপরও আমি রোজ তোমার সাথে যাব, তাই এখন চুপচাপ বাধ্য মেয়ে মতো নাস্তা করে রেডি হয়ে আসো কেমন? আয়ন ভাইয়া কথাগুলো শুনে নীরবে নিভৃতে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। প্রফেসর ক্লাস করিয়ে চলছে কিন্তু আমি ক্লাসে মনোযোগ হতে পারছি না, কিন্তু কেন পারছি না কারণটা আমার অজানা। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আর মনে মাঝে এক অস্থিরতা কাজ করছে, মনে হচ্ছে কিছু একটা হতে চলছে আমার সাথে, খুব আপন কেউ আসবে আমার কাছে ধরা দিতে, আমাকে সাজাতে, কিন্তু কে আসবে, আর কেই বা আছে আমার আপন বলতে, কে ধরা দিতে চাই আমার কাছে? আমার এমন অস্থিরতা কেন হচ্ছে? আমাদের ক্লাস শেষ হতেই একজন পিএ এসে আমাকে বলল যে দাদাজানের অফিস রুমে যেতে, স্যার এসেছে উনার সাথে দেখা করতে ডেকে পাঠিয়েছেন আমায়। আমিও কোনো কথা না বাড়িয়ে চললাম দাদাজানের উদ্দেশ্য, কারণ আমি জানি এ সময় দাদাজান আসবে আমার সাথে দেখা করতে। আজ 4 দিন ধরে উনাদের থেকে দূরে থাকছি আমি, তাই দেখা করতে এসেছে আমার সাথে। কথাগুলো ভেবেই হাসি মুখে অফিস রুমে দরজা টেলে ভিতরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে দেখলাম রুমে কেউ নেই, তাই কৌতূহল চোখে আবারও আশেপাশে ভালো করে চোখ বুলায়। তখনই চোখে পড়ে একটা লোক অফিস ড্রেসে দাঁড়িয়ে আছে, জানালার দিকে মুখ করে, দৃষ্টি তার বাহিরের দিকে স্থির, আর পকেটে দুহাত গুজানো, গায়ের কোটটা পাশের চেয়ারটার ওপর রাখা। তাহলে কি দাদাজান না এসে আয়ন ভাইয়া আমার সাথে দেখা করতে এসেছে? কিন্তু কেন? উনি তো সকালেই আমাকে ড্রপ করে গেল, তাহলে হয়তো কোনো কাজে এসেছে, তাই আমার সাথে দেখা করে চলে যাবে। আমি আর অতশত চিন্তা ভাবনায় না করে উনার পিছনে চেয়ারটা টেনে বসে পড়ি আর উনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আয়ন ভাইয়া, তুমি আমাকে এ সময়ে এখানে ডাকলে কেন? আর দাদাজান কোথায়? আমার সাথে দেখা করতে আসে না কেন? নিজের এক হাত গালে রেখে আর অন্য হাত দিয়ে টেবিলে আঁকি ঝুঁকি করতে করতে কথাগুলো বললাম। কিন্তু তখনও তিনি উল্টো দিকেই ফিরে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলেন। উনি নিশ্চুপ থাকাতে আমি এক পলক উনার দিকে তাকিয়ে আবার সামনের দিকে টেবিলে তাকায়, সাথে সাথে আমার চোখে পড়ে ভিন্ন রকমের চকলেট বক্স রয়েছে, যা খুবই এক্সক্লুসিভ, দামি হবে, বাংলাদেশের হবে বলে মনে হচ্ছে না, হয়তো দাদাজান বাহিরের গিয়েছিল তাই আমার জন্য নিয়ে এসেছে। আমি আর কোনো কিছু চিন্তা না করেই সব চকলেট বক্সগুলো একসাথে নিজের কাছে নিয়ে দাদাজানের টেবিলের ওপর উঠে বসে মনোযোগ সহকারে চকলেট বের করে করতে করতে বললাম, আয়ন ভাইয়া, এ সবগুলা চকলেট বক্স কি আমার? তুমি এনেছো আমার জন্য? বলেই নিজের মতো করে একটা একটা করে চকলেট খেতে লাগলাম। চকলেটগুলোর স্বাদ অন্য রকম ছিল বিধায় আমার খেতে কোনো সমস্যা হচ্ছিল না, উল্টো আরও মজা পাচ্ছিলাম। কিন্তু আয়ন ভাইয়া কোনো ভাবান্তর না দেখে আমি আবারও বলে উঠি, ভাইয়া তুমি কথা বলছো না কেন, আর আমার দিকেও ফিরছো না?
আবারও উনার কোনো পরিবর্তন না দেখে আমি বিরক্তি নিয়ে একবার উনার দিকে তাকিয়ে আবার বক্স থেকে চকলেট বের করতে করতে বলে উঠি, আয়ন ভাইয়া, এ রুমটা থেকে কেমন একটা চেনা চেনা গন্ধ আসছে আমার নাকে। নাকি তোমার থেকে আসছে এ চেনা গন্ধটা? কোথায় যেন এ গন্ধটা পেতাম আমি, আমার মনে পড়ছে না। তুমি বলো তো কোথায় পেতাম আমি এ গন্ধটা? চিন্তা সুরে হৃদ থেকে পরিচিত কণ্ঠে আমার মুখে থাকা অবশিষ্ট চকলেট অংশটুকু পড়ে যায় টেবিলে ওপর। মুহূর্তে আমি ঘামতে থাকি আর ভয় কান্না আসছে হৃদয় ভেঙে। হাড় কাঁপানো দৃশ্যটা ভেসে উঠছে মুহূর্তে চোখে সামনে। আমার এতক্ষণ যে অস্থিরতার কাজ করছিল, সেটা কি তাহলে এ পরিচিত কণ্ঠে জন্য? উনি কি তাহলে ফিরে এসেছেন? এখন কি উনি আবার আমাকে পুরাতে চাইবেন? আমি তো ইচ্ছা করে উনার সামনে আসিনি, আর উনি তো এখনো আমার চেহারা দেখেনি। আমার চেহারা দেখলে উনি আমায় পুড়িয়ে ফেলবে। আমি কি করব এখন? কে বাঁচাবে উনার থেকে আমাকে? আমি কি আজ আর বাঁচতে পারবো না উনার হৃদ থেকে? আমি তো ইচ্ছা করে উনার সামনে আসিনি, আর উনি তো এখনো আমার চেহারা দেখেনি। আমার চেহারা দেখলে উনি আমায় পুড়িয়ে ফেলবে। আমি কি করব এখন? কে বাঁচাবে উনার থেকে আমাকে? আমি কি আজ আর বাঁচতে পারবো না উনার হৃদ থেকে? প্রচণ্ড ভয় আর অস্থিরতা, আমার কান্না চলে আসছে। এ মুহূর্তে আমার কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। আমি শুধু চাইছি কেউ এখন চলে আসুক আর আমাকে উনার হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাক। আমি আমাকে কিছুতেই ঠিক রাখতে পারছি না, হাড় ভাঙানো কান্না আসতেছে আমার। তাই দু হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে কান্না থামানো চেষ্টা করছি, তারপরও মাঝে মাঝে হিচকি উঠে যাচ্ছে। উনার কোনো সারা শব্দ না পেয়ে আমি উনার থেকে পালানোর জন্য ঠোঁট চেপে ধরেই টেবিল থেকে নামার জন্য একটু নড়ে উঠতেই উনার পায়ে শব্দ আমার কানে আসে। আমার দিকে এগিয়ে আসছেন। এবার আমি ভয়ে সিটিয়ে গেলাম, কান্না ব্যাগটা আরো বেড়ে গেল। তখনই কেউ আমার দুপায়ের নিচ দিয়ে নিজের হাত ঢুকিয়ে আমাকে বসা অবস্থা সম্পূর্ণ ওপরে তুলে ফেলে। আমি দুপা ভাঁজ করে টেবিল ওপর বসেছিলাম মুখ চেপে ধরা অবস্থায়। হঠাৎ করে আমি হাওয়ায় ভাসছি, বিষয়টি আমার বোধগম্য হলো না, তাই আমার কান্না অফ হয়ে গেল। আর আমি কোথায় আছি সেটা দেখার জন্যই পাশ ফিরে তাকাতেই উনার গালের সাথে আমার নাক বাড়ি খায়। সাথে সাথে চোখ বড় বড় হয়ে গেল আমার। এখন কি হবে আমার? একের পর এক ভুল করেই যাচ্ছি আমি। এখন আবার ছুঁয়েও দিলাম ভাবতেই আবারও কান্না চলে আসলো আমার। আমার পিঠ উনার বুকের সাথে মিশানো, আর উনার মাথা আমার কাঁধের ওপর রাখা, আর উনার হাত দুটো আমার দুপায়ের নিচ দিয়ে ধরে রাখা। যেভাবে আমি বসেছিলাম ঠিক সেভাবেই আমাকে উনি উপরে তুলে নেন, আর আমি ভয়ে নিজের দুহাত দিয়ে সম্পূর্ণ মুখ ডেকে কান্না করতে লাগলাম, এ ভেবে যে উনি কি সত্যি এখন আমাকে পুড়িয়ে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন। হৃদ মায়াকে এভাবেই ধরে কিছু দূর হেঁটে রুমে একপাশে সোফা উপর বসে পড়েন। পরে মায়াকে নিজের কোলে ওপর আরাম করে বসিয়ে দেন। স্থির দৃষ্টিতে মায়াকে পর্যবেক্ষণ করতে লাগল। মায়া ওর ভয়ে সিটিয়ে আছে আর কান্না করছে। মায়ার কান্না থামানো চেষ্টা হৃদ করছে না, আর না ভয় ভাঙানো চেষ্টা, কারণ হৃদ জানে এ মুহূর্তে মায়া আরো ভয় পাবে যদি সে দুটো একটাও করে এখন তো। তাই মায়াকে মায়ার মতো থাকতে দিয়ে শান্তা দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলছে ওকে। মায়ার পরনে একটা কালো চুড়িদারি জামা, চুলগুলো কাটি দিয়ে বাঁধা, যার কারণে সামনে দিকে অনেক অবাধ্য চুল চলে এসেছে। হাতে কালো কাচের চুড়ি, পায়ে বরাবরই মতো পায়েল পরা। সব মিলে আগের মতোই লাগছে, কিন্তু হৃদের কাছে মোটেও সাধারণ লাগছে না, আজ ওর কাছে মোহনীত লাগছে। তৃষ্ণার্ত ব্যক্তির এক ফোঁটা জল, তাই কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। তার এ দেখাটা যেন মনে শান্তি পাচ্ছে না, আর মাও নিজের মুখ ডেকে রেখেছে, তাই হৃদের মায়াকে ছুঁয়ে দিতে ইচ্ছা হচ্ছে প্রবল ভাবে। তবে সেটা ভালোবেসে নয়, এতদিন দূরে ছিল বিধায় হৃদের মনকে ভীষণ ভাবে পুড়িয়েছে মায়া। তাই মায়াকে দিয়েই তার পুরা মনের ঔষধ লাগাবে, আর সেটা হলো মায়া নিজেই। হৃদ মায়ার কান্নারত অবস্থায় মায়ার কাঁধ থেকে নিজের মাথা তুলে মায়াকে আরও একটু কাছে টেনে বুকের সাথে ভালোভাবে মিশিয়ে নেই। মায়া তখনও ভয় কাঁপতে লাগলো, আরও বেশি সিটিয়ে গেল, কিন্তু হৃদের ভয় নড়াচড়া করল না। হৃদ মায়াকে নিজের সাথে মিশিয়ে রেখে এক হাত দিয়ে মায়ার গায়ে ওড়না খুলতে লাগলো আলতো হাতে। ওড়নায় টান পড়তেই মায়া নড়েচড়ে ওঠে, আর সাথে সাথে হৃদ উহুম শব্দ করে মায়াকে থামিয়ে দেয়। মায়ার গায়ে জড়ানো ওড়নাটা খুলে একপাশে রেখে দুহাতে মায়ার পেট ঝাপটে ধরে বেঁধে মায়ার গলায় মুখ গুজাতেও মায়া কেঁপে ওঠে, নিজের দু হাত মুখ থেকে সরিয়ে হৃদের হাতে ওপর রাখে আর বুঝার চেষ্টা করছে হৃদ কি করতে চাইছে ওর সাথে।
হৃদ মায়ার গলায় মাঝ বরাবরই তিলটায় ঘাড় ভাবে নিজের ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ পরে সাথে সাথে খুব জোরে কামড় বসায় মায়ার গলায়। মায়ার এবার ব্যথায় আর ভয় হু হু করে কান্না করে দেয়, আবার হৃদের কথা মনে পড়তেই আবারও নিজের হাত দিয়ে মুখ চেপে কান্না আটকানো চেষ্টা করছে হিচকি তুলে। হৃদ মায়ার কান্না আওয়াজ শুনে মায়ার কানে ধীর ভয়েসে ফিসফিস করে বলল, নাও দিয়ে দিলাম তোমার লাভবার ডট, কিন্তু আমাকে যে এত দিন পুরালে না কারার শর্তেও, তার শাস্তি হিসেবে তোমাকে পিষে ফেলি নিজের সাথে হুম। তোমাকে এবার নিজের সাথে পিষার জন্য এসেছি। এবার আর না তোমাকে ছাড় দিব না, আর না দিব নিজেকে, আর যেখানে নিজেকে ছাড় দিব না সেখানে তো অন্য কেউ দিয়ার প্রশ্ন আসে না। পিষে ফেলা কথাটি কানে আসতেই মায়ার আর কিছুই ভাবতে পারেনি, সাথে সাথে ডুলে পড়ে হৃদে বুকে। হে মায়া প্রচণ্ড ভয়ে জ্ঞান হারায়। মায়া জ্ঞান হারাতেও হৃদ মায়াকে ওইভাবেই কিছুক্ষণ চেপে ধরে বসে থাকে, পরে মায়াকে সোফায় শুইয়ে দিয়ে আশিকে কল করে। নিজের রুমে বিছানা উপর হয়ে শুয়ে আছি আমি, কিছু ভালো লাগছে না, আজকে ভার্সিটিতে যাইনি কালকের বিষয়টি নিয়ে, উনি কালকে আমার সাথে যা করেছেন তারপরে ভার্সিটি নাম নিলেও ভয়ে রুহু কেঁপে ওঠে আমার, তাই কিছু দিন ভার্সিটিতে যাব না ঠিক করলাম। দাদিকে বলেছিলাম আমার শরীর ভালো না তাই যাব না, আমার কথা শুনে দাদি সাথে সাথেই আয়ন ভাইয়াকে নিয়ে হাজির হয়ে গেল, পরে দাদিকে এটা সেটা বুঝিয়ে বললাম, দাদিও মেনে গেল। পরে রায়ন ভাইয়া কিছুক্ষণ থেকে অফিসে চলে যায় আর দাদি সারাদিন আমার সাথে থেকে রাতে চলে যায়। মালা হয়তো ঘুমাচ্ছে, আশিকরা বাহিরে আছে নিজের কাজে। আমার চোখে কিছুতেই ঘুম আসছে না, বারবার শুধু উনার চিন্তা ভাবনায় ঘুরপাক খাচ্ছে। কাল যখন আমার হুঁশ আসে তখন আমি নিজের রুমেই ছিলাম। মালা আমাকে বলল আমি নাকি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, পরে মালা নাকি আমাকে রুমে এনেছে, কিন্তু আমি তো জানি আমি আমার সাথে কি হয়েছে। এসব ভাবতে ভাবত একটা দীর্ঘশ্বাস ছাড়লাম, পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম 11:03 বাজে। কিছু ভালো লাগছে না বলে তাই উঠে ওড়নাটা গায়ে জড়িয়ে ফ্ল্যাটের মধ্যে হাঁটাহাঁটি করার জন্য রুম থেকে বের হচ্ছিলাম, এমন সময় আমার কানে একটা অদ্ভুত শব্দ ভারী খায়। আমি কৌতূহল বশে আগ্রহী হয়ে শব্দটা অনুসরণ করতে থাকি, কিন্তু মাঝপথেই আমার পা থেমে যায়, আমি স্থির হয়ে যায়। আমার মনে হচ্ছে আমি শ্বাসরুদ্ধকর সমস্যায় ভুগছি, আমার সাথেই কেন এমন হয়, আমি আর বাঁচতে পারবো না। আমি স্থির হয়ে যায়, আমার মনে হচ্ছে আমি শ্বাসরুদ্ধকর সমস্যায় ভুগছি, আমার সাথেই কেন এমন হয়, আমি কি আর বাঁচতে পারবো না। আমার সারা শরীরে মুহূর্তে কেঁপে ওঠে, মনে মধ্যে অস্থিরতার পাখিটি মুহূর্তে ঝাপটাতে থাকে বেরিয়ে আসার জন্য, আর আমি বাধ্য ন্যায় মতোটায় জায়গায় দাঁড়িয়ে রইলাম, কোনো নড়াচড়া করছি না। ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কলিজা কি পানিতে ভরপুর ছিল যা এখন আমি ভয় পাওয়াতে শুকিয়ে যাচ্ছে? সবগুলা পানি কি এখনই শেষ হয়ে যাবে, আবার পরে ভয় পাওয়ার জন্য কি একটুও পানি পাবো না আমি? এবার আমার ভয়ের সাথে সাথে কষ্টও লাগছে এ ভেবে যে আমার কলিজার সব পানি শেষ হয়ে যাচ্ছে, পরে আমি ঠিক করে ভয়ও পেতে পারবো না। আমার এত কষ্ট কেন, আমি এত কষ্ট আমি কই রাখবো? বালিশে নিচে রাখবো নাকি কাপড়ের সাথে বাজ করে করবাডে রেখে দিব? আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝে কারো পায়ের শব্দের কেঁপে উঠি আমি, মুহূর্তে মনে পড়ে গেল আমার ভয় কথা। আমি মাথা উঁচু করে সামনে তাকাতেই চোখে পড়ল আমার গুণধর স্বামীকে, রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। উনার হাতে রিভলভার দেখে আমি মুহূর্তে থমকে গেলাম, একবার উনার দিকে তো আবার রিভলভার দিকে তাকাচ্ছি। কি করব কিছুই বুঝতে পারছি না, ভয় আমি ঘামতে লাগলাম মুহূর্তে। উনার এক হাত পকেটে গুজিয়ে অন্য হাত দিয়ে আমার দিকে বন্দুকটা তাক করে রেখেছে। ভয়ে আমার কান্না চলে আসতেছে, আমার সাথেই কেন এমন হয়? যতই দূরেই যায় না কেন ঘুরে ফিরে উনার সামনেই পড়তে হয় আমাকে। আজকে রুম থেকে বের না হলে কি এমন হতো? এমন কিছু হবে জানলে আমি সারা জীবন রুমে ভিতরই কাটিয়ে দিতাম, তবু উনার সামনে আসতাম না। আজকে আমার শেষ রাত, আমি আর উনার থেকে বাঁচতে পারবো না আজকে। আমি অশ্রুসিক্ত চোখে উনার দিকে তাকিয়ে আছি, উনি ধীর পায়ে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে, বন্দুক তাক করে, আর আমি ভয়ে ধীর পায়ে এক পা পিছিয়ে যাচ্ছি। যেতে যেতে আমার পিঠ দেয়ালে টেকে যায়, উনি এগিয়ে আসতে আসতে আমার একদমই কাছে চলে আসে, পরে এক হাত আমার পাশে স্লাইডে দেয়ালে রেখে আমার দিকে অনেকটা ঝুঁকে ডান হাতে থাকা বন্দুকটা আমার কপাল বরাবর রাখে।
আমি উনার এমন কাজে বরাবরই কেঁপে উঠি। তাহলে সত্যি কি উনি আমাকে মেরে দিবেন? আমার কি দোষ, কি করেছি আমি যে আমার সাথে এমন করছে? শুধু উনার ফ্ল্যাটে থাকছি বলে এমন করছেন? উনি কি চান না আমি উনার কোনো কিছু ব্যবহার করি? আমাকে বললেই হতো, আমি চলে যেতাম, সবকিছু ছেড়ে এমনিতেও চলে যেতাম। আমি অশ্রু সিক্ত চোখে উনার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলি, আপনি আমাকে মার। উনি আমাকে কিছু বলতে না দিয়ে আমার মুখের ভিতর উনার হাতে থাকা বন্দুকটা চেপে ধরে আরও খানিকটা ঝুঁকে আস্তে করে বলল, তোমাকে পুড়িয়ে মজা পাইনি তাই বন্দুক নিয়ে এসেছি মারা জন্য। এবার কি করবে বলো? সব সময় পালানো চিন্তায় থাকো তাই তোমার জন্য এ ব্যবস্থা। এখন মেরে দেয়, ফটো করে দেয় তোমায়। এই যে উড়া উড়ি করছো সব শেষ করে দেয় এক গুলিতে। কি বলো, দিব একটা গুলি? উনার এমন কথাগুলো শুনে আমার শরীরের সর্বশক্তি হারিয়ে ফেলছি। কি করব কিছু বুঝতে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের সব শক্তি দিয়ে উনাকে ধাক্কা দিতেই উনি কিছুটা দূরে সরে যান আমার থেকে। উনি হয়তো এমন কিছু জন্য প্রস্তুত ছিল না তাই আমার আকস্মিক ধাক্কা কিছুটা দূরে সরে যান আমার থেকে। আর আমার ধাক্কা দিয়ে উনি ঠিক হতে হতে আমি পালানোর জন্য দৌড় দিলাম মেইন দরজা দিকে। দৌড়ে গিয়ে লিফটে উঠে পড়ি আমি। লিফটের বাটন প্রেস করে লিফটের দরজার অফ হবে এমন সময় দেখি উনি দৌড়ে আসছে আমার দিকে হাতে বন্দুকটা নিয়ে আর আমাকে থামতে বলছে আর ফোন করে আশিকে কি যেন বলছে। আমার এ মুহূর্তে উনাকে প্রচণ্ড ভয় করছে তাই উনার থেকে বাঁচার জন্য আমি যেকোনো কিছু করতে পারি। তাই এ মুহূর্তে উনার থেকে পালানোটা আমার জন্য শ্রেয় মনে হচ্ছে। লিফটের দরজা খুলতেই আমি কোনো দিক না তাকিয়ে দৌড় দিলাম মেইন গেটের দিকে। সামনে দিক থেকে আশিক আর আমার বাকি বডিগার্ডরা আসছে আমার কাছে। এবারে তাদেরকেও আমার ভয় করতে লাগলো। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছে আমার দিকে, শান্ত স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে। উনার এমন শান্ত দৃষ্টির সাথে আমি পরিচিত তাই ভয়টা আরও এক ধাপ বেড়ে গেল, কারণ উনি যখন এমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন উনি খুব ভয়ানক কিছু করে, তাই এবার উনার সামনে কিছুতেই পড়তে চাই না। আমি এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম যখন আশিক আর বাকি বডিগার্ডরা আমার কাছে আসতেই আমি ওদের পাশ কাটিয়ে দৌড় দিলাম মেইন রাস্তা দিকে। সফলভাবে ওঠে ও যায়। সামনের দিকে তাকিয়ে দৌড়াচ্ছিলাম, পিছনে তাকাইনি ভয়। কিছু দূর এসে হাঁপিয়ে গেলাম, হাঁটু ওপর দু হাত ভর দিয়ে হাঁপাচ্ছিলাম। চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা, তবে ল্যাম্পপোস্ট এ আলোয় রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে আবারও দৌড় দিব এমন সময় একটা মৃদু শব্দ আমার কানে আসে। আমি কৌতূহল চোখে চারপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলাম, পরে পিছন ফিরে তাকাতেই আমি থমকে গেলাম মুহূর্তের। উনাকে 7-8টা ছেলে ঘিরে ধরে রেখেছে। একজন উনার সামনে দাঁড়ানো একটা হকিস্টিক নিয়ে। সামনে ছেলেটা উনাকে একটা বাড়ি দেয়ার ফলে উনি হালকা এক স্লাইড ঝুঁকে যান আর কপাল থেকে রক্ত বের হয়ে যায়। এসব দেখে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তে লাগলো। আমি পিছনে থাকায় ওরা কেউ আমাকে দেখতে পারছে না। উনি আমার পিছনে আসতে গিয়ে এই ছেলেগুলো উনাকে ধরেছে। মুহূর্তের আমি আমার সব ভয় ভুলে গেলাম আর মায়া শুধু একটা কথা কাজ করছিল, যে করেই হোক উনাকে বাঁচাতে হবে। উনার কিছু হতে পারে না, আমি উনাকে ছাড়া থাকতে পারবো না। সামনে ছেলেটা আবারও উনাকে মারতে যাবে এমন সময় আমি এক চিৎকার করে উঠে, না হোক। চিৎকার করার সাথে সাথে সবাই আমার দিকে ফিরে তাকাতেই আমি কাউকে কিছু বুঝার সুযোগ না দিয়ে ঝড়ে গতিতে দৌড়ে উনার ওপর ঝাঁপিয়ে পড়ি। আমার পা দুটো মাটির থেকে 1.5 ফুট ওপরে তোলা আর দুহাত দিয়ে উনার গলা জড়িয়ে ধরে উনার ঘাড়ে মুখ গুজায় আমি। আর বলতে থাকি, প্লিজ উনাকে মেরো না, উনি আমার জন্য এখানে এসেছে, প্লিজ উনাকে কিছু করো না। কন্না করতে করতে মায়ার এমন আকস্মিক ঘটনায় সবাই চমকে উঠে। আর হৃদ অবাক হয়ে যায় এ ভেবে যে কিছুক্ষণ আগেও তার থেকে বাঁচার জন্য মেয়েটা পালাচ্ছিল আর এখন তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য চলে এসেছে। সত্যি অদ্ভুত মেয়েটা। হৃদ মুচকি হেসে আদুরি এক হাত মায়ার কোমরে রেখে নিজের সাথে ভালো করে চেপে ধরে আর অন্য হাত মাথায় রেখে মাকে সান্ত্বনা দিচ্ছে যে কি হবে না বুঝছে। হৃদ আর মায়ার এসব কাণ্ড দেখে বখাটে ছেলেগুলো রাগে গজ গজ করতে করতে বলল, এই শালারে একা মারার কথা ছিল, এখন দেখি আরেকটা এসে জুটেছে। সমস্যা নাই, দুইটারে একসাথেই মারা যাক। ওই তোরা দাঁড়িয়ে আসোস কেন, মার শালারে।
বলেই সামনে থাকা লোকটা মায়া আর হৃদকে একসাথে করে হকিস্টিক দিয়ে আঘাত করে। হৃদ মায়াতে মন তো থাকায় সামনে আসা ছেলেটাকে দেখেনি। বাড়ি দেয়ার সাথে সাথে হৃদ মায়াকে নিয়ে ঝুঁকে যায়, কিন্তু হৃদ মায়াকে ছাড়েনি, বরং আরও শক্ত করে ধরে রাখে। হকিস্টিক ভারীর আঘাতে মায়া আরও শক্ত করে হৃদকে জড়িয়ে ধরে, হু হু কান্না করে দেয় আর বলে উঠে, প্লিজ উনাকে মারবেন না, উনাকে মারবেন না। কান্না করতে করতে হৃদ মায়াকে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের সাথে আগের মতোই চেপে রেখে আদুরি এক হাত মায়ার মাথায় বুলিয়ে দিতে লাগল। তখনই পাশ থেকে শব্দ কানে আসতেই হৃদ ইশারায় ওদের বলল, ও ভয় পাচ্ছে, আস্তে করে। সামনের ছেলেটা রেগে হৃদের দিকে তেড়ে আসতেই হৃদ ডান হাতটা মায়ার মাথা থেকে নিয়ে সামনে ছেলেটার হকিস্টিকটা ধরে টান দিয়ে নিয়ে বুক বারবার লাথি মেরে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠে, হারামির বাচ্চারা মরার শখ হইছে, পাখা গজিয়েছে পিঠে, দেখছিস না ও ভয় পাচ্ছে। সামনের ছেলেটা রেগে হৃদের দিকে তেড়ে আসতেই হৃদ ডান হাতটা মায়ার মাথা থেকে নিয়ে সামনে ছেলেটার হকিস্টিকটা ধরে টান দিয়ে নিয়ে বুক বারবার লাথি মেরে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠে, হারামির বাচ্চা মরার পাখা গজাইছে, দেখছিস না ও ভয় পাচ্ছে। নিচে পড়ে থাকা ছেলেটাকে দেখে পাশ থেকে অন্যজন রেগে গজগজ করতে করতে বলল, ভেবেছিলাম তোকে মারব শুধু, কিন্তু এখন তোর সাথে মধুমাল ও যোগ হয়েছে, ছেড়ে দেয় কিভাবে বল? তোকে মেরে তোর মধুমালকে নিয়ে আজকে পার্টি হবে, চিন্তা করি না, ওকে খুব আদর করব আমরা সবাই, আর ওকে ছেলেটা থামে নয়, এটুকুতেই ছেলেটাকে থামতে হয়েছে, কারণ ছেলেটার পুরুষগাঙ্গে আর ঠোঁট বরাবর গুলিতে লুটিয়ে পড়ে মাটিতে। কারণ হৃদ এতক্ষণ নিজের করা আঘাত সহ্য করলেও মায়া সম্পর্কে বাজে কথা সহ্য করতে পারেনি। তাই যে মুখে বলেছে আর যেটাকে নিয়ে ইঙ্গিত করেছে সে দুটো স্থানই গুলিতে ব্রিথ করেছে। হৃদ চোখ দুটিতে রক্ত লাল করে মায়াকে এক হাতে আগের মতো জড়িয়ে ধরে আর অন্য হাতে বন্দুক তাক করে রাগে রি রি করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, এত সোজা সবকিছু, এত সোজা এখানে আসার আগে হৃদ খান সম্পর্কে খোঁজ না নিয়েই চলে এলি। যাকে দেখার অনুমতি আমি কাউকে দেয়নি সেখান তোরা এমনই কথাগুলো বলে ফেললি। হৃদ খান জীবনে প্রথম কাউকে মাপ করবে বলে ঠিক করেছিল, কারণ তোদের জন্য ওহ মায়া আমার কাছে এসে তাই, কিন্তু তোরা তাকেই ভয় দেখাচ্ছিস। আজকে আমিও তোদের কলিজাটা মেপে দেখব কত বড় হারামির বাচ্চারা। আমাকে মারতে মাত্র 7 জন নইলি। তোদের বড্ড কাঁচা খেলোয়াড়, মাত্র 7 জনকে পাঠালো হৃদ খানকে মারার জন্য, ভেরি ব্যাড। কিন্তু আমি কাঁচা খেলোয়াড়দের সাথে খেলে নিজের পার্সোনালিটি নষ্ট করি না। আর রইল তোদের কথা, তো আমি আমার বানানো রুলসেই ঠিক রাখলাম যে কাউকে ক্ষমা করা ব্যাড ম্যানেন্স, জানিস তো? বাঁকা হেসে নিচ পড়ে থাকা ছেলেটা এবার উঠে হৃদের সামনে দাঁড়িয়ে রেগেমেগে বলল, জানি তো, জেনেই এসেছি, তোকে একা পেয়েছি বলেই তো আজকে তোকে শেষ করে দিব, আর আমরা 7 জনই কাল হয়ে এসেছি তোর। ওই দাঁড়িয়ে আছিস কেন শালারে, ধর। ছেলেগুলো হৃদের দিকে এগিয়ে আসতেই হৃদ ওদের দিকে হাতের ইশারায় থামতে বলে পরে রাগে শক্ত গলায় বলল, ওই ব্যাড বয়ের বাচ্চারা, যেখানে আছিস ওইখানেই দাঁড়িয়ে থাক, দেখছিস না আমার বউ ভয় পাচ্ছে? আগে ওকে সান্ত্বনা দিয়ে নেয় তারপর নড়াচড়া করবি, বুঝেছিস? আমার বাচ্চা বউ সবকিছুতেই ভয় পাই, কি করি বলতো? আর এমনিতেও তো তোরা মরবি, কিন্তু তোদের কারণে আমার বাচ্চা বউ যদি আরো ভয় পায় তো হাই শয়ের আমি কি করব, তোরা চিন্তা ও করতে পারবি না। হৃদের কথায় আবারও রেগে সামনে ছেলেটা বলল, কি করবি তুই? তুই একা কি করবি আমাদের? হৃদ মুহূর্তের বাঁকা হেসে বলল, সেই আমার সম্পর্কে খোঁজ না নিয়ে চলে এলি মরতে। আর সিংহ দল বেঁধে থাকলেও সিংহ একা থাকলেও সিংহই থাকে, তার তেজ কমে যায় না। তাই চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি আগে আমার লক্ষ্মী বউকে বুঝিয়ে নেই। বলেই হৃদ মায়ার মাথায় আদুরে এক হাত বলিয়ে দিতে লাগলো, আর মায়া হৃদের না গলা ছাড়ছে না নিচে নামছে, এমনকি পা দুটোও না। ভয় সিটিয়ে আছে হৃদকে হারানো, ভয় জেগে বসেছে তার মনে, তাই আগের ন্যায় থেকে শুধু একই বলি আওড়াচ্ছে। হৃদের গুলি শব্দে কেঁপে ওঠেতেই হৃদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, কান্না বেগ বেড়ে উঠে, একসময় হিচকি পরিমাণ বেড়ে যায়। হৃদ মায়ার মাথায় আদুরে এক হাত বলিয়ে দিতে দিতে বলল,
সোনা ভয় পায় না, দেখ সব ঠিক আছে, আর আক্কেলরা তো আমাদের সাথে দুষ্টুমি করতে এসেছে, আর উনারা না আমাদের সাথে ডিসুম ডিসুম খেলেই চলে যাবে একেবারে জন্য আর আসবে না আমাদেরকে ডিস্টার্ব করতে। তুমি দেখ না টিভিতে টম আর জেরি কিভাবে ঝগড়া করে খেলে, আক্কেলরা ও আমাদের সাথে ঝগড়া খেলবে, তাই তুমি লক্ষ্মী সোনার মতো গাড়ির ভিতরে গিয়ে বসো, ঠিক আছে, আমি তোমার আক্কেলদের সাথে ঝগড়া খেলে আসছি, চল। হৃদের কথায় মায়ার ভয়টা কিছুটা কমে গেলেও হৃদকে আঁকড়ে ধরে মাথা না উঠিয়ে বলল, তাহলে আমিও দেখব ঝগড়া খেলা, আমি তো টিভিতে অনেক দেখেছি টম আর জেরির খেলা, তবু আমি আপনাকে ছেড়ে যাব না। হৃদ মায়ার হাত বুলিয়ে দিতে দিতে করুণ কণ্ঠে বলল, প্লিজ সোনা, এমন করে না। হৃদের কথা মায়ার চটপট করে বলল, না জেদ ধরে। অবগায় হৃদ আর কোনো উপায় না পেয়ে মায়ার ঘাড়ে জোরে চাপ দিতেই মায়া আহ করে বেহুশ হয়ে যায়। হৃদের ঘাড় পড়ে তাকে হৃদ যত্ন সহকারে মায়াকে ঘাড় থেকে নামিয়ে কোলে করে গাড়ির ভিতরে রেখে আসে। হৃদ ছেলেগুলো সামনে এসে হাতে থাকা বন্দুকটা এক স্লাইডে রেখে দেয়, তারপর গুন্ডাগুলোকে উদ্দেশ্য বলল, তোদের যা আছে তা দিয়েই হবে, অবজ্ঞা আমারটা কেন নষ্ট করব, চল শুরু করা যাক। হৃদের কথা শেষ করতেই সামনে থাকা ছেলেটি পাশের ছেলেটি হাত থেকে একটা ধারালো ছুরি নিয়ে তেড়ে এসে হৃদকে আঘাত করতে যাবে। হৃদ স্বাভাবিকভাবেই কিছুটা স্লাইডে সরে ছেলেটা হাত ধরে সাথে সাথে হাতে একটা মুচড় দিয়ে ছুরিটা নিয়ে নেয়, পরে শান্তভাবে তাকিয়ে থেকে স্বাভাবিকভাবেই ছেলেটা হাতে নিচ থেকে হাতে ছুরি বসাতে বসাতে ওপরে উঠতে থাকে। ছেলেটা চিৎকার করেই যাচ্ছে। হৃদ ছেলেটা মুখে দিকে তাকিয়ে সাথে সাথে দক্ষ হাতে ছুরি বসায় ছেলেটির গলায়, তারপর ছেলেটিকে ছেড়ে দিতেই পাশ থেকে আরও একটি ছেলে তেড়ে আসে হৃদের দিকে। হৃদ ছেলেটি গলা বরাবর ছুরি ছুঁড়ে মারে, সাথে সাথে এই ছেলেটিও মাটিতে টলে পড়ে। হৃদ এগিয়ে এসে মাটি থেকে দুটো ছুরি তুলে নেয়, আর বাকি চারজনকেও দক্ষ হাতে চালিয়ে দুই ছুরি ছেলেগুলোর শরীরে বসায় এলোমেলো ভাবে। সবাইকে মারতেই আশিক ও হৃদের নিজের বডিগার্ডরা হাজির হয়। হৃদ ওদের দিকে এক পলক তাকিয়ে নিজের হাত ধুতে ধুতে বলল, হাফ এন আওয়ার সময় দিলাম, লাশগুলো মাটি চাপা দিয়ে দিবে আর রাস্তাটা পানি দিয়ে ধয়ে দিবে। আশিক, আমার সাথে চল, তোর ম্যাডামকে ডক্টর দেখাতে হবে, মায় ব্যথা পেয়েছে। বলেই হৃদ গাড়ি মধ্যে মায়ার সাথে পিছনে বসে পড়ে মায়াকে শোয়ার থেকে বসিয়ে এক হাতে জড়িয়ে ধরে শান্তভাবে। পরে মায়াকে এক পলক দেখে নিজের চোখ বন্ধ করে সিটে গায়ে এলিয়ে দেয়। হৃদের মাথায় এখন অন্য চিন্তা যা কেউ জানে না। চলবে। গল্প দেওয়ানা আমার ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। তৃতীয় পর্ব।